হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শাহিদ অ্যান্ড তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল থ্রিলার এক্সপ্লেন বাংলা। আজকে আমরা কোনো মুভি নয়, একটা ওয়েব সিরিজ এক্সপ্লেন করব। রিসেন্টলি হইচইতে মুক্তিপ্রাপ্ত দুর্দান্ত একটা ওয়েব সিরিজ বিজয়া। এক করুণ মায়ের দৃশ্য যে নিজের ছেলেকে ন্যায় পাওয়ানোর জন্য কত দূর পর্যন্ত যেতে পারে তা নিয়ে আজকের আমাদের এই ওয়েব সিরিজ। তো চলো, বেশি কথা বলা হয়ে যাচ্ছে, বেশি কথা না বলে বেশি বকবক না করে আজকে আমাদের মূল ওয়েব সিরিজটা স্টার্ট করা যাক। সিনেমার শুরুতেই আমাদের বয়েজ হোস্টেলের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু সিনিয়র ছেলে মিলে দুটো জুনিয়র ছেলেকে বিধ্বস্ত করছিল এবং তাদের উলঙ্গ হতে বাধ্য করছিল। তাদের মধ্যে একটি ছেলে জামা খুলতে না চায়, তার জামা ছিঁড়ে দেওয়া হয়। এরপর আমরা দেখি হোস্টেলের নিচে কয়েকজন ছেলে টেবিল টেনিস খেলছিল, কিন্তু তখনই ওপর থেকে একজন ছেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। হ্যাঁ, এই ছেলেটির নাম হলো নীলাঞ্জন, যে এই সিরিজের অন্যতম একটা মুখ্য চরিত্র। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখি, যেখানে দেখা যায় নীলাঞ্জনের মা বিজয়াকে। বিজয়া ছিল অতি সাধারণ একজন গৃহবধূ এবং তার পাশাপাশি তিনি একটি বিউটি পার্লার চালান। হাতে শাখা এবং মাথায় সিঁদুর না থাকায় আমরা বুঝতে পারি বিজয়া দেবীর স্বামী নেই। দেন আমরা দেখি একজন প্রতিবেশী মহিলা সেখানে আসেন আর বলেন, আমার মেয়ের আজকে পাত্রপক্ষ দেখতে আসছে, তুমি একটু ওকে ফেসিয়াল টেসিয়াল করে ফর্সা করে দাও, যাতে ও দেখতে একটু সুন্দর লাগে, জানোই তো ওর গায়ের রংটা একটু চাপা। তখন বিজয়া দেবী বলে, দেখতে সুন্দরের সঙ্গে গায়ের রঙের কি সম্পর্ক? আমাদের নীলুমা তো এমনি থেকেও অনেক দেখতে সুন্দর, পাত্রপক্ষ ওকে দেখে চোখ সরাতেই পারবে না। পরের দৃশ্যে আমরা দেখি নীলাঞ্জন খাটে বসে গেম খেলছে, আর অন্যদিকে বিজয়া দেবী বসে পড়েছে কম্পিউটারের সামনে, কারণ তার ছেলের KIST দ্বিতীয় লিস্টে নাম আছে কিনা দেখার জন্য। আসলে নীলাঞ্জন এইচএস কমপ্লিট করার পর ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই। তখন নীলাঞ্জন বলে, মা তুমি পারবে না কম্পিউটার চালাতে, এক্ষুনি খারাপ হয়ে যাবে। তখন বিজয়া দেবী বলে, শোন, তুই আমাকে পেটে ধরেছিস না, আমি তোকে পেটে ধরেছি, আমি সব পারবো। আসলে এটা বাঙালি পরিবারের সব মায়েদেরই ডায়লগ। বিজয়া দেবী যখন লিস্ট বার করে তখন দেখে তার ছেলের লিস্টে নাম রয়েছে। এটা দেখে তো বিজয়া দেবী আর নীলাঞ্জন অনেক খুশি হয়, কিন্তু এক মুহূর্তের মধ্যে নীলাঞ্জনের মন খারাপ হয়ে যায়। সে তার মাকে বলে, মা তুমি এত টাকার খরচ কিভাবে টানবে? ফার্স্ট সেমিস্টারে শুধু 1 লক্ষ টাকা, দ্বিতীয় সেমিস্টার থেকে না হয় আমি স্কলারশিপ নিয়ে ম্যানেজ করে নেব, কিন্তু ফার্স্ট সেমিস্টারের টাকা কোথায় পাবো আমরা? তখন বিজয়া দেবী বলে, তোকে আর চিন্তা করতে হবে না, যা তুই গিয়ে মইটা নিয়ে আয়। আমরা দেখি বিজয়া দেবী মই থেকে অনেকগুলো ভান্ডার বের করেছেন আর তার থেকে অনেকগুলো টাকা বের করতে থাকে। আসলে বিজয়া দেবী স্বামীর মৃত্যুর পর তিনি তিলে তিলে অনেক কষ্ট করে এই টাকাগুলো সঞ্চয় করেছেন। পরের দৃশ্যে আমরা দেখি বিজয়া দেবী তার ছেলে নীলাঞ্জনকে বাসে তুলে দিচ্ছে, কারণ নীলাঞ্জন ফাইনালি KIST কলেজে অ্যাডমিশন নিয়েই নিয়েছে। এরপর আমাদেরকে KIST কলেজকে দেখানো হয়, যেখানে কয়েকজন সিনিয়র ছেলে একটা জুনিয়র ছেলেকে সম্পূর্ণ বাংলায় নাম ঠিকানা জিজ্ঞাসা করে। ছেলেটি অ্যাড্রেস দেওয়ার মাঝে যখন বলে পিনকোড 726, তখনই ওই সিনিয়র ছেলেগুলো তাকে থামিয়ে দেয় আর বলে, তুই পিনকোড বললি কেন? ওটা তো ইংরেজি শব্দ, যা সাইটে গিয়ে কান ধরে উঠবোস কর আর আবারও অ্যাড্রেস বলতে থাক। এরপর নীলাঞ্জনের ডাক আসলে নীলাঞ্জন পিনকোডের জায়গায় বলে ডাক অন্তর্ভুক্ত সংখ্যা। তখন জুনিয়র ছেলেগুলো তাকে নিয়ে অনেক ঠাট্টা করে আর বলে, যা ওইখানে ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর নাম্বারটা এনে দে, ওকে আমার অনেক পছন্দ। এই বলে তারা নীলাঞ্জনকে ওই মেয়েটার কাছে পাঠিয়ে দেয়। নীলাঞ্জন মেয়েটার কাছে গিয়ে বলে, এক্সকিউজ মি, আমি নীলাঞ্জন বসু, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আপনি আমাকে একটা ঠাঁটিয়ে চড় মারুন। মেয়েটি কেন জানতে চাইলে নীলাঞ্জন বলে, কি কেন আমি আপনাকে পরে বলছি, ওরা দাঁড়িয়ে আছে, ওরা দেখছি, আপনি আমাকে একটা ঠাঁটিয়ে চড় মারুন। মেয়েটি কিছু উপায় না পেয়ে নীলাঞ্জনকে একটা চড় মারে আর বলে, আমার নাম বিয়াস কর, আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমি বেশিরভাগ সময় লাইব্রেরিতে থাকি, তুমি ওখানে চলে এসো, ওখানেই সব কথা শুনবো। এরপর আমরা বিজয়া দেবীকে দেখি, তিনি নিজের ছেলেকে ছাড়া অনেক একা ফিল করে, সেজন্য তিনি বারবার নীলাঞ্জনকে ফোন করে আর তার খোঁজ খবর নিতে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি বিজয়া দেবীর কাছে একটা দালাল এসেছে আর সেই দালাল বিজয়া দেবীকে তার এই বাড়িটা তার কাছে বিক্রি করে দিতে বলছে আর বলে, আপনি একটা মেয়ে মানুষ এই একটা এত বড় বাড়িতে থাকেন, আজকাল দিনকাল ভালো না, আপনার মতো এত সুন্দরীর উপর যদি কারো নজর পড়ে জানেনই তো কি হতে পারি, আর যদি সবাই জানে যে আপনি বাড়িটা আমার কাছে বিক্রি করেছেন তাহলে কারো সাহসী হবে না আপনার কিছু করার। বিজয়া দেবী বসে বসে ওই দালালের কথাগুলো শুনছিল আর রাগে ভিতর থেকে তার যেন আগুন জ্বলে উঠছিল। ঠিক তখনই তার কাছে নীল কল করে। বিজয়া দেবী কলটা রিসিভ করে বলে, বাবু আমি সারাদিন কি তোর সাথে কথা বলবো, আমার আর কোনো কাজ নেই, ফোনটা রাখ। এই বলে তিনি ফোনটা রেখে দেন। আসলে এখানে কি ঘটলো সেটা একটু হলেও আমরা আন্দাজ করতে পেরেছি। বিজয়া দেবী খুব শান্তভাবে ওই দালালকে বলে, না আমি এই বাড়িটা বিক্রি করব না, আপনি এখন আসতে পারেন। তখন দালাল বলে, ভেবে দেখবেন ম্যাডাম, আপনার জন্য আমার এই অফার সারা জীবন খোলা থাকবে। দালালটি চলে যাওয়ার পর বিজয়া দেবী তার ছেলেকে লাগাতার ফোন করতে থাকে, কিন্তু নীলাঞ্জনের ফোন সুইচড অফ ছিল। বিজয়া দেবী হোয়াটসঅ্যাপে মেসেজও পর্যন্ত করে, কিন্তু তার কোনো রিপ্লাই আসে না। ছেলের কথা চিন্তা করতে করতে সে যে কখনই ঘুমিয়ে পড়েছিল আর তার সকালে চোখ খুলে একটা আননোন নাম্বারের কল থেকে। তিনি কলটি রিসিভ করেন, কলের ওপারে
ওপার থেকে একজন বলে, আপনি কি নীলাঞ্জন বসুর মা বলছেন? আমি ওসি বলছি থানার, আপনাকে একটু কলকাতায় আসতে হবে। এক মুহূর্তের মধ্যেই যেন বিজয়া দেবীর পা থেকে মাটি সরে যায়। এরপর আমরা দেখি বিজয়া দেবী কলকাতায় চলেও এসেছেন, আর এখানে এসে তিনি জানতে পারেন তার ছেলে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। বিজয়া দেবী তার একমাত্র ছেলে নীলাঞ্জনকে আইসিইউতে এইরকম অবস্থায় দেখে তিনি যেন সম্পূর্ণ ভেঙে পড়েছেন। পরের দৃশ্যে আমরা দেখি বিজয়া দেবী সেখানকার থানার বড় সাহেব অর্থাৎ তারক রাহার সামনে বসে আছেন। তারক রাহা বিজয়া দেবীকে বলে, আমরা হোস্টেলের ছেলে মেয়েদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই দিন নীলাঞ্জনের মন অনেক খারাপ ছিল। তবে হ্যাঁ, ও ওই দিন ডিনার করেছিল, তারপরও সোজা 3 তলায় চলে যায় এবং সেখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ঝাঁপ দেয়। ও যদি ডাইরেক্ট মাটিতে পড়তো তাহলে হয়তো মারাই যেত। নির্ঘাত ও টেবিলের উপর পড়েছিল, তাই এখনো বেঁচে আছে। সিম্পল কেস ক্লোজ হয়ে গেল, আপনি এখন আসতে পারেন। তখন বিজয়া দেবী বলে, না, আমার নীল আত্মহত্যা করতে পারে না। আপনি যদি এই কেসটা এখন ক্লোজ না করে একটু তদন্ত করতেন খুব ভালো হতো। তখন তারক রাহা বলে, ম্যাডাম, একটা কাদার কি টেনে আর বাড়াবেন না, ওটা ছিঁড়ে যাবে। যান, বাইরে মেজবাবু বসে আছে, ওনার কাছে গিয়ে একটা জিটি করিয়ে নি। পরের দৃশ্যে আমরা দেখি বিজয়া দেবী অনেক ভেঙে পড়েছেন আর ওয়াশরুমে এসে নিজের ছেলের এরকম অবস্থা দেখে কান্নায় ফেটে পড়ছেন। সিন পরিবর্তন হলে আমরা দেখি বিজয়া দেবীর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া অবস্থা। ঠিক তখনই একটা মেয়ে এসে তাকে সামলে নেন। এই মেয়েটির নাম হলো পূর্বা। পূর্বা বিজয়া দেবীকে একটা জায়গায় বসিয়ে স্যান্ডউইচ আর কফি খেতে দেয়। বিজয়া দেবী হাত জোড়ো করে পূর্বাকে অনেক ধন্যবাদ জানান আর বলে, হঠাৎ যেন মাথাটা ঘুরে গেল। তখন পূর্বা বলে, কিছু মনে করবেন না, আপনি কি নীলাঞ্জন বসুর কেআইএসটি নিয়ে? তখনই বিজয়া দেবী বলে, হ্যাঁ, আমি নীলাঞ্জনের মা। পূর্বা বলে, আপনার কি মনে হয় এটা কি আত্মহত্যা? বিজয়া দেবী তখন বলে, না, আমার নীল আত্মহত্যা করতেই পারে না। আমি থানায় গিয়ে বড়বাবুকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু উনি কিছু বোঝার চেষ্টাই করেননি। তখন পূর্বা বলে, আপনার কি মনে হয় পুলিশ নীলাঞ্জনের কেস নিয়ে তদন্ত করছে না? বিজয়া দেবী বলে, আমার ছেলের এমনটা ঘটেছে সবে মাত্র একটা দিন হলো, এর মধ্যেই পুলিশ নীলের কেসটা ক্লোজ করে দিচ্ছে। কিছুক্ষণ পর আমরা দেখি পূর্বা বিজয়া দেবীকে একটা গেস্ট হাউসের সামনে ড্রপ করে দিয়েছে সেখানে থাকার জন্য। এরপর পূর্বা কাকে যেন একটা কল করে আর বলে, আমি তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, একটু দেখো তো। তারপর আমরা দেখতে পাই পূর্বা তার আর বিজয়ার সেই কথোপকথন লুকিয়ে ভিডিও করেছে। এরপর বিজয়া দেবী গিয়ে একটা গেস্ট হাউসে ওঠেন। পরের দিন সকালে আমরা দেখি বিজয়া দেবী সেই ভিডিও নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে। এটা দেখে তো পুলিশ তারক রাহা বিজয়া দেবীর উপর অনেক রেগে গিয়েছে। তখন বিজয়া দেবী বলে, স্যার, সত্যি আমি জানতাম না যে ওই মেয়েটা আমার ভিডিও করছিল, আর মেয়েটা নিউজ চ্যানেল থেকে এসেছে, আর ওর কাছে তো কোনো ক্যামেরাও ছিল না। এরপর কলেজের প্রিন্সিপাল বিজয়া দেবীকে বলে, কিছু মনে করবেন না ম্যাডাম, আমার মনে হয় যে ফার্স্ট সেমিস্টারের আগে আপনার ছেলে আসতেই পারবেন, তাই আপনি যদি নীলাঞ্জনের রুমটা একটু খালি করে দিতেন তাহলে অন্য ছেলেদের অনেক সুবিধা হয়, কারণ তারা কোথাও রুম পাচ্ছে না। কি কয় বলুন তো মায়ের হৃদয়টা? তো বিজয়া দেবী আর কি করবেন, তিনি রাজি হয়ে যান। বিজয়া দেবী নীলের হোস্টেলের রুমে চলে আসেন আর এখানে এসে তিনি অনেক ইমোশনাল হয়ে যান। তিনি দেখেন তিনি যে নাড়ু দিয়েছিল সেই সব নাড়ু নীল খেয়ে নিয়েছিল, শুধুমাত্র একটা নাড়ু পড়ে রয়েছে। এরপর বিজয়া দেবী নীলের টেবিলের ড্রয়ারটা খুলতে আমরা দেখি নীলের একটা ডায়েরি রয়েছে সেখানে। পরবর্তী সময়ে এই ডায়েরির ভূমিকা অনেক, সেটা আপনারা দেখতেই পাবেন। এরপর বিজয়া দেবী সেখান থেকে চলে আসার সময় একটা রুমের দিকে তানার চোখ যায়। তিনি দেখেন কয়েকজন সিনিয়র ছেলে কয়েকজন জুনিয়র ছেলেদেরকে মেয়েদের পোশাক পরিয়ে সেখানে উল্টো পাল্টা ভাবে তাদেরকে বিধ্বস্ত করছে। বিজয়া দেবী সেখানে একটা ছেলের মাঝে নিজের ছেলেকে উপলব্ধি করেন। এটা দেখে তিনি অনেক ইমোশনাল হয়ে যান। পরের দৃশ্যে আমরা দেখি বিজয়া দেবী পূর্বার সামনে বসে তাকে বলছে, মানুষের বিশ্বাসের কি কোনো দাম নেই? কি করে আপনারা এই কথাগুলো সবাইয়ের সামনে প্রকাশ করতে পারলেন? আমার ছেলে হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর আপনি এমন কাজটা করতে পারলেন কি করে? তখন পূর্বা বলে, সত্যি ম্যাডাম, আমি জানতাম না যে এমনটা ঘটবে। আমি শুধু চেয়েছিলাম যে নীলের সত্যিটা যেন সবাই জানতে পারে। আমি কিছু বুঝতে পারিনি। আই এক্সট্রিমলি সরি ম্যাডাম। তখন বিজয়া দেবী বলে, একটা সরি বললে কি সবকিছু ঠিক হয়ে যায়? কি অদ্ভুত আপনারা। তখন পূর্বা বলে, বেশ, আপনি তাহলে নিজেই নিজের কাঁধেই সবকিছু দায়িত্ব তুলে নিন। কালকে আমরা নীলাঞ্জনকে নিয়ে একটা শো উপস্থাপন করব। আপনি সেখানে এসে বলুন আপনার ছেলে কেমন ছিল, সে কেন আত্মহত্যা করতে পারে না। কিন্তু বিজয়া দেবী এতে রাজি হয় না। তিনি বলেন, আমি একেই ভরা জলে ডুবে রয়েছি। তখন পূর্বা বিজয়া দেবীকে বলে, বিজয়া দেবী, আপনি যদি আপনার ছেলে সত্যিটা সবার সামনে না আনেন তাহলে কে আনবে? পরের দিন আমরা দেখি নীলাঞ্জনকে নিয়ে সেই শোটা ক্রিয়েট করা হয়েছে এবং আমরা দেখতে পাই পূর্বার বস সুবীর নিজেই সেদিন বিজয়ের ইন্টারভিউ নেবেন বলে ঠিক করেন। কিন্তু এই ইন্টারভিউর ফলাফল কি হয়েছিল? এই ইন্টারভিউর ফলই উল্টে বিজয়া দেবীর উপর মানসিক চাপ আরো বেশি বাড়ায়, কারণ সুবীরের একমাত্র লক্ষ্য ছিল টিআরপি। সুবীর বিজয়াকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে যা একজন মায়ের কাছে অত্যন্ত অপমানজনক। সুবীর জিজ্ঞেস করে, আচ্ছা নীল কি
কোনো নেশা করো? গাঁজা মদ কোকেন কলেজে পড়ে আর নেশা করবে না? এটা তো হতেই পারে না। সে কি প্রেম করতো? সে কি মোবাইল ফোনে অ্যাডিক্টেড ছিল? ওই সময় বিজয়া দেবী বলে হ্যাঁ, ও একটা গেম খেলতো ফোনে, এবং সেই কথাকে নিয়েও সুবীর বাড়িয়ে ছাড়িয়ে বলতে থাকে ফোনের গেম, তাহলে কি ও কোনো ডার্ক ওয়েবের সাথে যুক্ত ছিল নাকি ব্লু হুইল খেলতো ইত্যাদি ইত্যাদি। অতএব সত্যিকারের বলতে আজকের দিনে আমরা দাঁড়িয়ে নিউজ চ্যানেল বা খবরের চ্যানেলে যেসব ঘটনাগুলি দেখি তার মধ্যে অধিকাংশই বাড়িয়ে ছাড়িয়ে বলা থাকে শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য। বিজয়া দেবী অত্যন্ত ভেঙে পড়েন আর তিনি কাঁদতে শুরু করেন। নিজের ছেলের এরকম অবস্থা আর সুবীরের এরকম প্রশ্ন একটা মায়ের কাছে যেন অত্যন্ত অপমানজনক। আমরা পূর্বাকেও দেখি সে অবাক হয়ে যায় ওই রকম প্রশ্ন কেন করা হচ্ছে, এবং সে বারবার বলতে থাকে বন্ধ করো বন্ধ করো, এবং তারপর তারা একটা অ্যাড নেয়। এই অ্যাডের মাঝে আমরা দেখি সেখান থেকে বিজয়া দেবী চলে যায়। পূর্বা সুবীরকে বলে স্যার এই মহিলার সঙ্গে এইরকম ব্যবহার কেন করছেন? সুবীর বলে আমার শুধু একটাই লক্ষ্য মিডিয়ার টিআরপি পাওয়া। আর সুবীর তার কর্মচারীদের বলে দেন বারবার এটাকে চালাতে, আর ওই মহিলার কান্নার দৃশ্যটা যেন বারবার ফুটিয়ে তোলা হয়। এই সময় আমরা দেখি খবরের চ্যানেল খুলে বসে আছেন মিহির গুপ্ত, যার ক্ষমতার দৌড় আমরা জানতেই পারবো, এবং তার সামনে বসে আছেন কেআইএসটি কলেজের প্রিন্সিপাল। এখানে মিহির গুপ্ত তাকে বলে এই যে র্যাগিংটা ঘটেছে আর এই নীলাঞ্জনের কেসটা যেন তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়। প্রিন্সিপাল বলে এটা তো আর আমার পক্ষে সম্ভব না, আমার তো একটা কলেজের বেসিক দায়িত্ব আছে। এই কথা শুনে মিহির গুপ্ত প্রিন্সিপালকে বলে এই নিন আপনার জন্য এক প্যাকেট মিষ্টি, এবং সেই প্যাকেট খুললে আমরা দেখতে পাই এর ভিতরে থোকা থোকা টাকা। অর্থাৎ মিহির গুপ্ত টাকা দিয়ে প্রিন্সিপালকে হাত করতে চাইছিলেন, কিন্তু এই সময় প্রিন্সিপাল বলে আমি কলেজের প্রিন্সিপাল, আমার তো একটা দায়িত্ব আছে, আর হুটহাট করে এই কেসটাকে ইগনোর করা যাবে না। এই সময় মিহির গুপ্ত তার আসল চালটি চালেন। তিনি বলেন আচ্ছা আপনার ছেলে তো শিলিগুড়ি কলেজের প্রফেসর। তখন প্রিন্সিপাল বলেন হ্যাঁ। তখন মিহির গুপ্ত বলে রেল লাইনে অনেক সময় হাতি কাটা পড়ে মারা যাচ্ছে, যদি একটা মানুষ কাটা পড়ে মারা যায় তাহলে আর কার কি ক্ষতি হবে? আর ওখানকার সব ছেলেপুলে আর ম্যানেজমেন্ট গুলো সব আমার দলে। অর্থাৎ এখানে সোজা কথায় মিহির গুপ্ত প্রিন্সিপালকে ব্ল্যাকমেইল করে। পরের দৃশ্যে আমরা দেখি বিজয়া দেবী হসপিটালে তার ছেলের কাছে আসেন। তখন তিনি বলেন নীল তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, আর কলকাতার কলেজে তোর পড়তে হবে না, আমরা দুজনে গ্রামে ফিরে যাব। ঠিক তখনই সেখানে একজন ভদ্র মহিলা উপস্থিত হন। তিনি তার পরিচয় দেন ডক্টর অনুরাধা দত্ত বলে। আরো বলে আমি নীলাঞ্জনদের কলেজের সাইকিয়াট্রিস্ট টিচার। তিনি বিজয়া দেবীর সাথে কিছু কথা বলতে এসেছিলেন, কিন্তু তখনও বিজয়া দেবী বিষয়টাকে বিশ্বাস করতে পারেন না, কারণ এর আগে মিডিয়া তার সঙ্গে যে ব্যবহারটা করেছে সেই জন্য। কিন্তু এই সময় অনুরাধা বলে নীল এর আগের দিন আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল, এবং নীল তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করেছিল কেউ যদি খুব ভীতু হয় আর তাকে কেউ ভয় দেখালে তার কি করা উচিত। অনুরাধা বলেছিলেন এরকম যদি কারোর সঙ্গে হয় তাহলে তার কলেজের কর্তৃপক্ষ বা পরিবারকে জানানো উচিত এবং তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। নীল তোমাকে কি কেউ ভয় দেখাচ্ছে? তখন নীল বলে না না আমাকে কেউ ভয় দেখাচ্ছে না। এই বলে নীল সেখান থেকে চলে যায়। অনুরাধা বিজয়া দেবীকে জিজ্ঞেস করে আপনি যে সবাইকে বলছেন আপনার ছেলে আত্মহত্যা করেনি, এরকম কেন বলছেন? কেউ আত্মহত্যা করলেই যে ভীতু বা মনের জোর কম সেটা কিন্তু নয়। তখন বিজয়া দেবী অনুরাধাকে বলে আমি হয়তো আপনার মতো এত গুছিয়ে কথা বলতে পারবো না, আমি জানি আমার নীল দুর্বল নয়, এর একটা অন্য কোনো কারণ আছে সেটা কেউ জানে না, এবং আমি আপনাকে প্রথম বলছি। তখনই আমরা নীলের বাবার ব্যাপারে জানতে পারি। আমরা এখানে জানতে পারি যে নীলের বাবা একটি ফ্যাক্টরিতে কাজ করতেন, এবং সেই ফ্যাক্টরির লিডার ছিলেন নীলাঞ্জনের বাবা। কিন্তু অনেক দিন ধরে ফ্যাক্টরির মাইনে বাড়ানো হচ্ছিল না, ফলে তারা ধর্নায় বসে এবং শ্রমিকদের লিডার হয়ে ওঠেন নীলাঞ্জনের বাবা। কর্তৃপক্ষের বাড়াবাড়ি, পুলিশের লাঠিচার্জ তিনি সবকিছু সহ্য করেছিলেন। এই সময় সে কর্তৃপক্ষ লোকেরা নীলের বাবাকে ঘুষ দিতে আসে, কিন্তু তিনি সেই ঘুষ ফিরিয়ে দেন। ঠিক এই ঘটনার পরের দিন নীলের বাবা ঝুলন্ত মৃতদেহ ফ্যাক্টরিতে পাওয়া যায়, এবং সুইসাইডের কেস দিয়ে এই কেসটিকে ধামাচাপা করে দেওয়া হয়। নীল সেই সময় খুবই ছোট ছিল, সে বুঝতো না যে আত্মহত্যা ব্যাপারটা কি। কিন্তু সেই দিনই ছেলে এবং মা একে অপরকে প্রমিস করেছিল যে কখনো যদি আমাদের মনে এরকম খেয়াল আসে আমরা একে অপরকে জানাবো, কারণ জীবনে আমাদের অন্ধকার আসতেই থাকবে, তাই আগে আমরা একে অপরকে শেয়ার করব পুরো বিষয়টা। এই ঘটনার জন্যই নীলের মা বারবার বলছিল যে নীল যদি এরকমটা ভাবতো তাহলে সে সবার আগে আমাকে বলতো। এই ঘটনা শুনে অনুরাধা বুঝতে পারে তাহলে এই ঘটনার পিছনে অন্য কিছু জড়িত রয়েছে। কিন্তু নীল যদি সুইসাইড না করে তাহলে নীলের সাথে কি ঘটেছিল? ঠিক তখনই বিজয়া দেবী নীলাঞ্জনের সেই ডায়েরিটা দেখায়, যেই ডায়েরি তার প্রথম লাইনে লেখা ছিল কলেজের সিনিয়রদের র্যাগিং আর নেওয়া যাচ্ছে না। এখানে বিজয়া দেবী বলে আমি আরো বিশ্বাসের সাথে বলছি, কারণ এই যে ডায়েরির হাতের লেখাটা রয়েছে এটা আমার ছেলে নীলের নয়, মানে
এই লেখা অন্য কেউ লিখেছে। বন্ধুরা, বিজয়া সিরিজের আজকের পার্ট এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমরা সমস্ত সিরিজের এক্সপ্লেন করে দেব। তো আমি বিদায় নিচ্ছি, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বেশি বেশি সবাইকে শেয়ার করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী পার্টে, মানে বিজয়া সিরিজের পরবর্তী পার্টে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।